বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ইতিমধ্যে আমরা বারংবার বলতে শুনেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরিহারাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মিথ্যে প্রতিশ্রুতি কি তাদের বলা হয়েছিল যে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তারা তাদের পঠন পাঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, সেই অনুযায়ী তারা তাদের কাজে যোগদান করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে সেই প্রতিশ্রুতি না মেনে বেশ কিছু শিক্ষক কিন্তু এখনো যোগদান করেননি তাদের কাজে। সেই অনুযায়ী কিন্তু 70 থেকে 80 জন আজ অর্থাৎ রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তাদের অবস্থান করেছিলেন, তাদের শান্তিপূর্ণ অবস্থান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। কিন্তু মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি কোনো রকমভাবে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করেছেন। এই বিষয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কি বলছেন তা শোনাবো। পাশাপাশি এও বলে রাখা দরকার সেই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বেশ কিছুজন কিন্তু আজকে বিকেলবেলা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে আজকে যাওয়ার কথা রয়েছে। বিষয়ে বিস্তারিত শোনাবো আপনাদের। কলকাতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনায় চাকরি হারানো এবং এখনও স্কুলে যোগ দিতে না পারা শিক্ষকদের একটি বড় দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন কালীঘাটে উপস্থিত হয়েছেন। প্রায় 70 থেকে 80 জন শিক্ষককে বর্তমানে কালীঘাট থানায় বসিয়ে রাখা হয়েছে। তাদের লক্ষ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই সাক্ষাতের ব্যবস্থা করার জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে শিক্ষকরা কোনো গণ্ডগোল ছাড়াই একটি ডেপুটেশন জমা দিয়েছেন এবং সামগ্রিক পরিস্থিতি মোটামুটি শান্তই রয়েছে। উল্লেখযোগ্যভাবে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিক্ষুব্ধ শিক্ষকদের সাথে দেখা করতে গেছেন। ইতিমধ্যে আরও জানা যাচ্ছে সেই শিক্ষকদের কিছু অংশ আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিকেলবেলা অবস্থান নিতে চলেছেন। আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিটা নিয়ে এসেছিলাম যে আমরা স্কুলে যেতে চাই। আমরা আমাদের যেই এমএ ফাইলটা আমরা করেছিলাম সেখানে আবার আমাদেরকে উনি বলেছেন, জাজ বলেছেন যে যদি আমাদের অথরিটি অ্যাপয়েন্টমেন্ট যিনি দিয়েছেন সে অথরিটি যদি চান তাহলে আমরা স্কুলে যেতে পারি। সেই দাবিটাই নিয়ে এসেছি, কারণ আমাদের মনে হয়েছে যে মাননীয়ার কাছে হয়তো এই 1800 জন শিক্ষক শিক্ষিকার খবর নেই ওনাদের কাছে। সেই জন্য আমাদের মনে হয়েছে যে এটা ওনার কাছে আমরা যদি পৌঁছাতে পারি সরাসরি। আমরা তো অনেক ভায়া মিডিয়ায় পৌঁছানোর চেষ্টা করলাম, আমরা চেয়ারম্যানের সাথে দেখা করলাম, আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করলাম, কিন্তু আমরা মাননীয়ার সাথে কথা বলতে এখনো পর্যন্ত পারিনি বা আমাদের বার্তাটা মাননীয়ার কাছে হয়তো পৌঁছাচ্ছে না। সেইটাই আমরা পৌঁছানোর জন্য আজকে এসেছিলাম। আমরা ওনার সাথে সশরীরে সাক্ষাৎ চাইছিলাম, কিন্তু সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। আমরা ডেপুটেশন জমা দিয়েছি, আমাদের প্রেয়ার জমা দিয়েছি যে ওনার সাথে দেখা করতে চাই এবং আমাদের কি কি দাবি আছে সেটা ওনাদের কাছে পৌঁছেছি। তারপরে ওনারা বলেছেন যে এইভাবে তো ওনার সাথে দেখা করা সম্ভব হয় না, তো এই জন্য আপনারা দিয়ে যান প্রেয়ারটা, আমরা ওনার কাছে পৌঁছাবো। তারপরে যদি উনি মনে করেন দেখা করবেন তাহলে আপনাদেরকে ডাকবেন। আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এসেছি। এটা আমরা আসলে থাকতেই চাইছিলাম, কিন্তু এখানে থানার আমাদেরকে এখানে তো ভিড় বাড়াতে দিচ্ছেন না, তো আমাদের অবস্থান বিক্ষোভ তো এসএসসি অফিসের সামনে চলছে, তো সেখানেই হয়তো আমরা ফিরে যাব। আমরা খুব আশা নিয়ে এসেছিলাম যে ওনার সাথে আমরা দেখা করব, তো দেখি একটু অপেক্ষা করি যদি ওনার ডাক আসে। শিক্ষামন্ত্রীর কাছেও আমরা গেছিলাম। না, আমার নাম শতাব্দী সরকার, আমি আড্ডা সত্যপ্রসন্ন উচ্চ বিদ্যালয়, আর আমি বাংলার 11-12 শিক্ষিকা। শিউরি আপনাদের উচিত কি যে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ হয়তো আপনাদের এই জিনিসটা দেখে আমার বাড়ির সংসার, আমার আশেপাশের বন্ধু বান্ধবী, আমার সহকর্মী সবাই কিন্তু আপনাদের এই খবরটুকুটা পড়েই সত্য ঘটনাগুলো জানতে পারে। কিন্তু আপনারা কি করছেন? আপনারা সত্য কিছু না জানছেন, আপনারা হিয়ারিং এ কি হচ্ছে, হিয়ারিং এ কি চলছে এই রিলেটেড না কোনো আপনারা কোনো জানছেন বা কিছু করছেন। কিছু মানুষজনকে ইচ্ছে পূর্বক আপনারা দাগিয়ে দিচ্ছেন, সেটা কেন আমি জানতে চাই। এমএ ফাইলে যখন আমরা গেছিলাম হিয়ারিং এ, ওখানে কোথায় বলা ছিল আমরা পরীক্ষা দিতে পারবো না, আমরা স্কুলে যেতে পারছি না? আমাদের তো ওখানটায় একটাই দাবি ছিল, আমরা বৈধ চাকরি প্রার্থী 17,206 স্কুলে যাচ্ছে। যে 3টে ক্যাটাগরি রয়েছে তাদের মধ্যে আমরা পড়ি না। আমরা কোনো রকম কোনো কিছু ব্ল্যাঙ্ক ওএমআর বা আমরা এক্সপায়ারি প্যানেল বা র্যাঙ্ক জাম বা আউট অফ প্যানেল
কোনো ক্যাটাগরিতেই আমরা পড়ি না। আমাদের ওএমআর, আমরা হচ্ছে যে পরীক্ষাটাই দিয়েছি, এসএসসি সার্ভারে যে ডাটাটাই আছে, প্রথম যেটা বেরিয়েছিল সেই পরিপ্রেক্ষিতেই আমাদের নাম্বার বেরিয়েছিল। আমরা তাহলে জানবো কি করে কোন ওএমআরটা আসল, কোন ওএমআরটা নকল? আমরা যদি বৈধ, অবৈধ, যোগ্য, অযোগ্য এগুলোর বিবেচনা তো কোর্ট করবে। তাহলে আমাদের কোর্টের 3 তারিখের যে ভার্ডিক্ট, ওখানে কোথায় লেখা আছে যে শুধুমাত্র সেখানটায় টেন্টেড আনটেন্টেড শব্দটা, সেখানে কিন্তু সব জায়গায় লেখা আছে অল ক্যান্ডিডেট আর টেন্টেড। সামওয়ান ইজ, যাদেরকে আমরা স্পেসিফিক্যালি বলতে পারছি, সামওয়ানদেরকে আমরা স্পেসিফিক্যালি বলতে পারছি না। তাহলে আমাদেরকে বলুন, আমরা হচ্ছে সেদিন যে এমএ ফাইলে গিয়েছিলাম ওই কোর্টরুমে অনেকেই ছিলেন, ওখানটায় কিন্তু জাজ আমাদেরকে এই কথাই বলেছেন, আমরা কিন্তু প্রথম থেকেই আনটেন্টেড হিসেবে দাবি করেছি। তাও কেন আমরা ওখানটায় গেছি? আমাদের অথরিটি চাইলে আমাদেরকে স্কুলে পাঠাতে পারে। আমরা বারবার আপনাদের মিডিয়ার দ্বারা পেয়ে এসেছি যোগ্য অযোগ্য, যোগ্য অযোগ্য, কিন্তু আমরা যদি খুব খারাপ ভাবেই বলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদিন একটা জায়গাতে উনি নিজে বলেছিলেন একটা কোটেশন, 2016-তে সবাই হচ্ছে টেন্টেড, কেউ হচ্ছে, কাউকে চিহ্নিত করা গেছে, কাউকে চিহ্নিত করা যায়নি। সেই চিহ্নিত করার ক্যাটাগরি আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অনুযায়ী 3টে আছে। আমার প্রতি সময় আপনারা এই সমস্ত ভাইট দিচ্ছেন এবং আমাদের রীতিমতো লেখা হচ্ছে সাদা খাতা, সাদা খাতা, সাদা খাতা। আমার ওএমআর, উনার ওএমআর আপনারা কি দেখেছেন? আমরা জানি না। আমাদের প্রত্যেকের ওএমআর কি সত্যিই সাদা? আপনারা প্রতি সময় ঘুরিয়ে, আমরা তো এটা সামান্য একটা ব্যাপার ছিল, কোর্টে গিয়ে সেটা হচ্ছে বিচার হচ্ছিল তো আপনারাও জানেন। তাহলে কোর্টের ব্যাপারে যেখানটায় ডিসিশনটা উপরে আমরা কোর্টের কাছেই ছেড়ে দেব। আমাদের যে ডিআই অফিসে যে লিস্টটা গেছে সেখানেও কিন্তু এই ভাষাটাই লেখা আছে, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এটার মানে কি বোঝায়? যাদেরকে বিশেষভাবে আমরা অযোগ্য বলতে পারছি না, যে 3টে ক্যাটাগরি বলছে তাদের মধ্য থেকে যদি একটা ক্যাটাগরি আজকে স্কুলে যায়, তাহলে আমরা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড হওয়া সত্ত্বেও দিদি যেখানটায় আমাদের বলছে, আমার কাছে কোনো খবর নেই যে কিছু জন হচ্ছে স্কুলে যাচ্ছে না, সব টিচাররা বেতন পাচ্ছে, আমরা মহিলারা আমরা একটা ক্যাটাগরি রয়েছি যারা আমরা স্কুলে যাচ্ছি না। আপনাদের এই গণতন্ত্রের 4র্থ স্তম্ভ আমাদেরকে না শ্বশুর বাড়িতে না সমাজে আমাদের মিনিমামটুকু সম্মান রাখেনি। আমরা প্রত্যেকে নিজের সাবজেক্ট নিয়ে জানি, আমরা ল নিয়ে পড়াশোনা করিনি কেউ। তাহলে আপনারা বলুন, যেটুকু কোর্টে আলোচনা হবে আমরা সেটুকুই তো বুঝবো। আমাদের লিগ্যাল ওপিনিয়ন আমরা সাবমিট করেছি, যারা আমাদের ক্যান্ডিডেট তারাও কিন্তু সেটা হচ্ছে পড়তে চাইলে পড়তে পারে। আজকে এসেছে, আমরা মুখ্যমন্ত্রী যে আমাদের বলেছিলেন, উনি উত্তরবঙ্গ থেকে যে সবাই স্কুলে যাচ্ছে, 17,206 জন স্কুলে যাচ্ছে, অথরিটি চাইলে আমরা স্কুলে যেতে পারি, সেইটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন নিতে এসেছিলাম। আমরা স্কুলে যেতে চাই। আপনারা প্রতি সময় আমাদের মাথায় একটা অযোগ্য তকমা দিয়ে রেখেছেন কেন? আমি এটুকু আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করব, অযোগ্য যোগ্য জায়গাটা আপনারা দয়া করে ভেবে চিন্তে করুন। কারণ আপনার বাড়িতেও কেউ না কেউ রয়েছে, তাদের বাড়ির লোকজনও যদি এইরকম করে। আমার নাম সুচেতা মাইতি। আমি বলি, আপনি বলবেন। আমরা তো কিছু গুরুত্বপূর্ণ নয়, ওরা ভবিষ্যতে দিশা খুঁজে পেতে চাইছেন, তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন যে কি করা দরকার। কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে তো সবই সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে, বা সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে, কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে। কিন্তু আইনের দিক থেকে ওনাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ আছে? এর আগে আপনি এখন আমি কিছু বলবো না, সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে, নাও করতে পারে, এখানে কিছু বলা সম্ভব নয়। গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে সরকার এদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় নেই। সেটা উনি হয়তো বুঝতে পারছেন, সেরকম বলেছেন। আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমি বরং আশাবাদী থাকবো, এনারা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়, তো অথচ তারাই হয়ে গেছেন শিকার, তাহলে সুপ্রিম কোর্ট ভাবতেও পারে, কারণ ভারতের নাগরিক তো। কিন্তু আগের বারে আপনি বলেছিলেন সরকার যদি কমিটি করে আপনি থাকতে আছেন, যদি সমস্ত সরকার সে কমিটি, সরকার তো কমিটির দিকে গেলই না। সরকার তো সেদিন শিক্ষকদের লাঠি এইসব মারলো, সেই জন্য আমরা গেলাম না তার কাছে। সরকার এখনো যদি মনে করেন করতে পারেন, কিন্তু সরকার কিছু করবেন বলে মনে হয় না।
আইনগত দিক থেকে মানে কোনো সুযোগ আছে আপনি কি না সেই মানে রিভিউতে যাওয়া, গিয়ে আশায় বুক বেঁধে থাকা যে সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে, যদি শোনে সেখানে অনেক কথা বলার থাকবে। তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে। যোগ্য অযোগ্য যে আলাদা করার সেই সুযোগ যেগুলো যোগ্য অযোগ্য আলাদা এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত, তারা করতে পারত, তো তারা সেভাবে করে। কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায়। কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে। হ্যাঁ, তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে, আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো। স্যার নতুন আইনি পথে কি সুরাহা মিলতে পারে? না, ওই রিভিউ অ্যাপ্লিকেশন করবে না, আর নতুন করে আইনি পদে কি হবে? রিভিউ অ্যাপ্লিকেশনে যদি সুপ্রিম কোর্ট মনে করে সুপ্রিম কোর্ট শুনতে পারে। রাজ্য সরকার এসএসসি যদি সদিচ্ছা থাকতো তাহলে আগে কি সম্পূর্ণ তথ্য দিয়ে এদের বাঁচানো যেত না? নিশ্চয়ই বাঁচানো যেত। জাস্টিস দীপাংশু বসাকের বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে এবং রাজ্য সরকারকে বহুবার বলেছে সম্পূর্ণ তথ্য দিতে, কিন্তু তারা ইচ্ছে করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলছেন এদের প্রতি আমি সহানুভূতিশীল। না, ওসব মুখের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না। তার রাজনৈতিক ধান্দা যেটা, সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, আমার চেয়েও ভালো চেনেন, আপনারা তো অনেক কভার টভার করেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয়। বলতে বলছি গ্রুপ সিডি ক্যান্ডিডেট যাদেরকে কোর্ট টার্মিনেট করে দিল, তারপরে উনি ওদেরকে ভাতা দিচ্ছেন, এটা কি আইনের চোখে বেআইনি? সেটা আমি এক্ষুনি বলতে পারবো না, কি টাকা থেকে দিচ্ছেন, কোন ফান্ড থেকে দিচ্ছেন। যদি দেখা যায় যে সেখান থেকে দেওয়া সম্ভব তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু কতদিন দেবেন তাই না, এটাও একটা প্রশ্ন। দেখা যাক কতদিন উনি দিতে পারেন এগুলো। মানে এখন তাহলে রিভিউটার ওপরেই সব কিছু, রিভিউয়ের ওপরে সব কিছু সরকারের করা রিভিউ। আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে, এনারাও সেরকম কথাই বলছিলেন যে রিভিউ করে কোনো লাভ হবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু রিভিউ করার কোনো উপায়ও নেই। মানে ওনারা আলাদা রিভিউ পিটিশনে যেতে পারে। হ্যাঁ, যেতে পারে। সেক্ষেত্রে ওনারা মানে কি বক্তব্যের উপর যাবেন এই সেটা ওনারা ঠিক করবেন, ওনাদের যে অ্যাডভোকেট অ্যাপিয়ার করবেন তিনি ঠিক করবেন যে কি বললে ঠিক হয়। মানে সেক্ষেত্রে মানে আমি তো কোনো মতামত চাপিয়ে দিতে পারবো না। তো আমার মোটামুটি এই, আর তো কিছু বলার নেই। আপনি বলুন কি বলুন। কি কথা হলো কালকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা হলো, আমি তাহলে চলি। ঠিক আছে একটু বোনটা নিচে না। আপনারা তো জানেন আমরা বিজেপি, সিপিএম, কংগ্রেস সব রাজনৈতিক দলের অফিসে গিয়েছি। আমরা পথ খুঁজছি কিভাবে এই অবস্থায় সব যোগ্যদের চাকরি বাঁচানো যায়। আমরা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর কাছেও গিয়েছিলাম, আজকে এসেছি প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি স্যারের বাড়িতে। দীর্ঘ আলোচনা হয়েছে, আপনারা সঙ্গ দিয়েছেন, আপনাদের সংগ্রামী অভিনন্দন। আমরা এখন সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারি কিনা, কিভাবে চাকরি বাঁচানো যাবে, স্যারের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব বিষয় বলার প্রয়োজন নেই, তবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না, ওএমআর-এর মিরর ইমেজের কপি, সেই কপি পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবিতে রাস্তার লড়াইয়ে আমরা প্রকৃত অর্থে অনশনকারীদের পক্ষে আমরা লড়ব, বুক চিতিয়ে চোয়াল শক্ত করে লড়ব। সুপ্রিম কোর্টেও আমরা লড়ব। আগামী কালের মধ্যেই আমরা এই মামলা ফাইল করার চেষ্টা করছি যে ওএমআর-এর মিরর ইমেজের কপি। এবং রাজ্য সরকার একটি বিশেষ কথা হচ্ছে, দেখুন যারা সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতির সুবিধা পেয়ে যারা চাকরি নিয়েছে, র্যাঙ্ক জাম্প আরও অনেক প্যারামিটার রয়েছে, তাদেরকে অযোগ্য মানে অযোগ্য সুপ্রিম কোর্ট বলছে। রাজ্য সরকারকে বলছে আপনারা মাস্ট বি টার্মিনেট। তাদেরকে টার্মিনেট না করে আবারও ভোটের আগে
পরীক্ষার নামে কোটি কোটি টাকা তোলার বন্দোবস্ত করে ফেলেছে। আমরা রুখে দেব। যোগ্য চাকরিহারাদের সব অংশের কাছে আমাদের আহ্বান, আমরা রুখে দেব, আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা আলাদা রিভিউ পিটিশনে যাবেন, যেরকম বলছেন যে সুযোগ আছে আপনাদের রিভিউ? দেখুন, অনেকেই মামলা করেছে, আমি সহ আমার কিছু সাথী শুভঙ্কর অনেকেই, আমরা এখনো কোথাও ওকালতনামায় সই করিনি, কারণ আমরা শেষ মুহূর্ত পর্যন্ত পথ খুঁজছিলাম বা খুঁজে চলেছি এখনো, যে কোন পথে কোন। এখন সুপ্রিম কোর্টের মামলা চলছে, সুতরাং আইনের মাধ্যমেই আপনাদের এই মামলা জিততে হবে। পাশাপাশি রাস্তার লড়াই, প্রকৃত লড়াই, সেই লড়াই ছাড়া এই স্বৈরাচারী চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা লড়ে পেরে উঠবেন না। সুতরাং কোর্টের লড়াইয়ের জন্য যে আইনগত যে দিক, সে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক আর প্রখ্যাত আইনজ্ঞ মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের সাথে আমাদের যে দীর্ঘ আলোচনা, তাতে আমরা যে সিদ্ধান্তে এসেছি সবটা বলার প্রয়োজন নেই। কোর্টে দেখা হবে, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য, যারা কোনো অপরাধ করলো না, কিচ্ছু করেনি, কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই, এটা স্টাবলিশড, সরকারও জানে, তাহলে তাদের চাকরি যায় কি করে? আমরা এই ভারতবর্ষের সংবিধানকে যারা আমরা পড়াশোনা করেছি, আমরা সেই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাব। বিকাশবাবু যে কালকে বললেন যে তোমার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে সরকার চাকরি বাঁচানোর ক্ষেত্রে, আজকে এখান থেকে কোনো আশ্বাস পেলেন? দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একজন বিশিষ্ট আইনজীবী, তিনি আইনের ভাষা বলবেন, তিনি আইনজীবীদের ভাষা বলবেন, সেটা তার বক্তব্য। সেই বক্তব্য নিয়ে আমার টিপ্পণী করার অধিকার নেই, আমি করবো না। আমরা যা বোঝার, যা তথ্য নেবার জন্য, যে তথ্য অন্বেষণের জন্য আমরা যাচ্ছি, সবার কাছে যাচ্ছি, সেটা আমরা নিয়েছি, সেটা সুপ্রিম কোর্টে আমাদের মামলায় প্রতিফলিত হবে। আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারকে বলছি, এই যে ষড়যন্ত্র করছেন, এটা বন্ধ করে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিল, আপনারা বিক্রি করলেন, আর কারা দুর্নীতিই করলো না, সেই তালিকা নিয়ে আপনারাও যান। লড়াই বাঁধবে, সংঘাত বাঁধবে, আমরা প্রস্তুত।